তো যেহেতু আতা ভাই আমার প্রথম নির্দেশক, তাকে তো ভোলা সম্ভব না। শুধু ভোলা না, তার প্রতি শ্রদ্ধা আমার সারা জীবন থাকবে যতদিন বেঁচে থাকবো। কারণ মঞ্চ নিয়েই তো আছি। আজকে প্রায় ৫৪ বছর আগের কথা আপনাদেরকে শোনালাম। আর আতা ভাইয়ের সঙ্গে আমার একটা প্রচণ্ড একটা আবেগের ব্যাপার ছিল, কারণ আমরা দুজনেই নোয়াখালীর মানুষ। কথায় কথায় নোয়াখালীর ডায়লগ বলতাম, কথা বলতাম, হাসি তামাশা আমার সঙ্গে আতা ভাই বেশি করতেন। বলতেন যে তুমি বুঝতে পারবা এই ভাষার মর্ম, এই রসিকতার মর্ম। যাই হোক, অনেকেই বলেছেন আতা ভাই সম্পর্কে, উনি একজন অনেক বড় মাপের শিল্পী ছিলেন, নির্দেশক ছিলেন, অনেক ভালো ভালো কাজ করেছেন। আমার মনে আছে তার নির্দেশনায় গ্যালিলিও নাটকে আমি অনেকগুলো প্রদর্শনী করেছি জার্মান কালচার ইনস্টিটিউটে। সেটা অসাধারণ সময় ছিল। তো আমি আতা ভাই সম্পর্কে তেমন কিছু বলবো না, কারণ অনেকেই বলেছে আপনারা শুনেছেন, আপনারা তাঁর যে স্মৃতিচারণ সেটা উপভোগ করেছেন। তাকে আসলে ভোলা যাবে না, তিনি থেকে যাবেন আমাদের হৃদয়ের মাঝখানে। আমি আজকে যে কবিতাটা নিয়ে এখানে এসেছি মাইক্রোফোনের সামনে, সেটা লিখেছেন আমাদের একজন নাট্য স্বজন, নাট্য বন্ধু, যিনি প্রবাসে আছেন। আপনারা সবাই তাকে জানেন, কামাল উদ্দিন নীলু। এই কবিতাটা তিনি আতা ভাইকে স্মরণ করে লিখেছেন, এবং আজকে আমি সেই কবিতাটাই আপনাদেরকে পড়ে শোনাব। কবিতাটার নাম দিয়েছে নীলু, প্রাদেশিক হৃদয়ের আধুনিক মানুষ। কবিতাটা এরকম: কয়েকটা দিন পেরিয়ে গেল ভাবতে ভাবতে। বছরখানেক আগে কথা দিয়েছিলাম শিগগিরই দেখা হবে, হলো না দেখা। চলে গেলেন বহুদূর। আজকাল গাড়ির তেল খরচ নাগালের বাইরে, তাই আপাতত যাওয়া হচ্ছে না, আর তাই সহসা দেখাও হচ্ছে না। হবে হয়তো, সঠিক করে বলতে পারছি না কখন। যেহেতু ভুবন ছাড়ার ছাড়পত্র এখনো এসে পৌঁছায়নি, বেকেটের স্ট্রাগন ভ্লাদিমিরের মতো অপেক্ষায় কোনো এক নো ম্যানস ল্যান্ডে, কিংবা অনধিকৃত পোড়ো জমির উপর, অথবা মাঝামাঝি কোথাও। কানে ভেসে আসে কোনো এক ভিনদেশি মানুষের কণ্ঠে রবিবাবুর শব্দগুচ্ছ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্মরণরথে। মনে হলো এ সেই কণ্ঠ, যে কণ্ঠে কত শতবার রবিবাবুর কথা শুনেছি, গপ্প শুনেছি, আরও সব কত কি, চাইলেও মনে করতে পারি না, যেহেতু আমি এখন আড়াআড়ি পথের বাসিন্দা। কেবলই অপেক্ষা অপেক্ষা, তারপরেও অপেক্ষায় কোনো এক বিকেলের খোঁজে সন্ধ্যাবাতির আলোকে ফিরে ফিরে দেখা বড্ড বেশি আধুনিক। এক হাতে মোবাইল ফোন, অন্য হাতে বিশ্বনাট্যতত্ত্ব। ভুল বোঝাবুঝি নিয়ে ঘুরতে টুরতেই বোঝা গেল মানুষটি গভীরভাবেই প্রাদেশিক, ঠিক সেই সব মানুষের মতো যিনি কিনা ব্রেক্ট নিয়ে আলোচনা করতে পারতেন, আবার বাজারের মাছের দাম নিয়েও তর্ক জুড়ে দিতে পারতেন। কারণে অকারণে মেছুয়াকে শেখাতে চাইতেন জীবন্ত এক চলমান ছায়া মাত্র। তিনি অস্তিত্ববাদ নিয়ে কথা বলতে পারতেন, আবার কখনো সখনো অভিযোগ করে বলতেন চাটা ঠিকঠাক বানানো হয়নি। তিনি যেমনটি বেকেট বিশ্লেষণ করতে পারতেন, ঠিক তেমনটি জিজ্ঞেস করতে পারতেন সকালের বাসটি রাতে কেন ছাড়ল, যা ছিল এক স্ববিরোধিতা, এক আনন্দদায়ক উন্মাদনাপূর্ণ স্ববিরোধিতা। তিনি দিন দিন প্রতিদিন চিৎকার করে গলা পরিষ্কার করতে করতে বলে চলতেন, মরণ রে তুহ মম শ্যাম সমান। পর্দা উঠল, আলো জ্বলে উঠল, তিনি প্রবেশ করলেন। ম্যাকবেথের মতো দম্ভ ভরে যেমন, আবার হ্যামলেটের তৃতীয় অঙ্কের মতো বিষণ্ণ তেমন। মিলে ঝুলে রবীন্দ্রনাথের নায়কের মতো চপল ভঙ্গিতে।
রবিবাবু তাঁর কানে কানে বললেন, এগিয়ে যাও, এটাকে নিজের করে নাও। আমাদের মঞ্চ সারথি ঠিক তাই করলেন।